হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 এর আমরা পেজ নাম্বার 411-র কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বা বলতে পারো যে আমরা প্রায় প্রত্যেকটা অঙ্কের সলিউশন শিখবো ক্ষণে। তো দেরি না করে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা ভালো লাগলে বা হেল্পফুল হলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো অবশ্যই তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করছি। তো 411 নম্বর পেজের আমরা এবিটি এর 2023-24-এর আমরা প্রথম অঙ্কটা করছি একের দাগের রোমান 1। তো এখানে অঙ্কটা কি আছে দেখো, যে একের দাগের রোমান 1 অঙ্কে আছে কি, যে 2% বার্ষিক সরল সুদের হারে 2p টাকার t/2 বছরের মোট সুদ কত হবে। ঠিক আছে, আমাকে মোট সুদ চেয়েছে এখানে। তাহলে এখানে দেখো কি বলেছে, যে সুদের হার কত আছে, বার্ষিক সরল সুদের হার এখানে কত আছে, বার্ষিক সরল সুদের হার। ওকে, সরল সুদের হার, সুদের হার সমান কত দেওয়া আছে এখানে দেখো প্রশ্নে, 2r%। ওকে, 2r%, 2r%। ক্লিয়ার এইটুকুনি? আচ্ছা, এখানে টাকা কত আছে, আসল হচ্ছে এখানে দেখো লেখা আছে 2p টাকা। ঠিক আছে, আসল ইজ ইকুয়ালস টু হচ্ছে 2p টাকা। ক্লিয়ার? আর সময় হয়ে যাচ্ছে বা টাইমটা দিয়ে দিয়েছে এখানে কত, সময়টা হচ্ছে t/2 এত বছর। ওকে, t/2 বছর। তাহলে তোমাকে এখানে চেয়েছে মোট সুদ কত হবে। সুতরাং মোট সুদ বা ইন্টারেস্ট, যেটাকে আমরা বলছি সিম্পল ইন্টারেস্ট, ওকে, এটাকে আমরা স্মল আই দিয়ে রিপ্রেজেন্ট করছি। দ্যাট ইজ ইকুয়ালস টু, তোমরা প্রত্যেকে জানো ফর্মুলা, দ্যাট ইজ p/100। তাই তো, এটাই তো আমাদের মানে সিম্পল ইন্টারেস্ট নির্ণয় করার সূত্র, p/100। তাহলে এবার মানগুলোকে এখানে পুট করে দাও। তাহলে এখানে p এর জায়গায় 2p পুট করে দাও। ঠিক আছে, তারপরে এখানটায় ইন্টু, আচ্ছা r/100 মানে এখানে কত লিখবো আমরা, 2r/100 মাল্টিপ্লাইড বাই t এর মানটা কত দিচ্ছে, t এর মানটা এখানে দিচ্ছে t/2। তাই তো, t/2। এবার ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, যে 2 কেটে যাচ্ছে কোণে। তাই তো, 2 কেটে দিচ্ছে। তারপরে এখান থেকে দেখো আরেকটা 2 যদি কাটি আমরা, তাহলে একটা হয়ে যাচ্ছে 50 দুগুণে 100। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে p/50। তাহলে আমাদের মোট সুদের পরিমাণ হয়ে যাচ্ছে p/50 টাকা। ঠিক আছে, তাহলে অপশন হয়ে যাচ্ছে এখানে p/t/r বা p/50 টাকা। তাহলে এটার অপশন হয়ে যাচ্ছে তোমরা লিখবে হচ্ছে সি। ঠিক আছে, তাহলে 411 নম্বর পেজে একের দাগের রোমান 1 অঙ্কের সলিউশন হচ্ছে p/t/r/100 বা p/t/100, যেটা অপশন হচ্ছে সি। ঠিক আছে, তো আমরা পরের অঙ্কটা দেখবো হচ্ছে রোমান 2। তো এখানে রোমান 2 এর অঙ্কটা কি দিয়েছে দেখো, তো রোমান 2 এর অঙ্কটা বলেছে দেখো, যে বলেছে x ভ্যারিয়েশন 1/y। ঠিক আছে, x ভ্যারিয়েশন 1/y আর y ভ্যারিয়েশন 1/z। তো এখানে চারটে সম্পর্ক দিয়েছে, চারটে সম্পর্কের মধ্যে কোনটা হবে সেটা আমাকে লিখতে হবে। বলছে x ভ্যারিয়েশন z², অপশন বি x ভ্যারিয়েশন 1/z, অপশন সি x ভ্যারিয়েশন z, এবং ডি হয়ে যাচ্ছে xz ইজ ইকুয়ালস টু ধ্রুবক। তাহলে আমরা দেখবো এখানে চারটের মধ্যে কোনটা হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি পাই দেখো, আচ্ছা আমরা এখানে একটা কাজ করছি, এটাকে আমরা লিখছি দিস ইমপ্লাইজ y ইজ ইকুয়ালস টু, দেখো এটা ভেদ থেকে দিয়েছে, তাহলে ডেফিনেটলি আমরা এই সাইনটাকে তোলবার জন্য একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসবো। তো আমি ধরে নিচ্ছি এখানে আমরা কনস্ট্যান্ট টার্মটা নিয়ে আসছি হচ্ছে k1/z। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে y ইজ ইকুয়ালস টু k1/z, যেখানে k1টা হচ্ছে ভেদ ধ্রুবক, তোমরা এটা লিখে নেবে এখানে। আবার ফার্স্টের কন্ডিশনটা কি আছে, x ভ্যারিয়েশন 1/y। তাহলে x ইজ ইকুয়ালস টু কত হবে, x ইজ ইকুয়ালস টু হবে, আমরা এখানটায় যেহেতু k1 ধরেছি তাহলে এটাকে আমরা ধরছি k2। ঠিক আছে, তাহলে k2/y। তো অলরেডি দেখো যে আমরা y এর মানটা এখানে পেয়ে বসে আছি, দ্যাট ইজ k1/z। তাহলে যদি আমি k1/z টা পুট করি, তাহলে
কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে জেডটা ওপরে উঠে যাবে, তাহলে জেড ইন্টু এটা হচ্ছে k1/z, তাহলে জেডটা উপরে উঠে যাবে, তাহলে উপরে থাকছে হচ্ছে k2 আর নিচে হচ্ছে k1। সুতরাং x ইজ ভ্যারিয়েশন z, যেখানটায় k2/k1টা হচ্ছে ধ্রুবক। তাহলে আমাদের আর এখানে কিন্তু লিখে নিতে হবে যে k1 এবং k2 হচ্ছে ভেদ ধ্রুবক, কিন্তু লিখে নেবে এমসিকিউর মধ্যে, তো অতটা দরকার নেই। আর x ভ্যারিয়েশন z তখন হবে যখন k2/k1টা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অপশন সি, অপশন সি, ঠিক আছে, এটা হচ্ছে অপশন সি। কেমন? তো একের দাগের পরের অঙ্কটা হচ্ছে, দেখো এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। একের দাগের রোমান 3 খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটা। এরকম টাইপের কিন্তু একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় কিন্তু আসতেই পারে, ঠিক আছে। অঙ্কটা কি আছে বলছে, দেখো যে দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? ঠিক আছে, জাস্ট একটা ছবি আঁকতে হবে, ছবির মধ্যে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এরকম একটা বৃত্ত আছে, ঠিক আছে, এটা হচ্ছে বড় বৃত্ত যার ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে, ধরে নাও এটা হচ্ছে তার কেন্দ্রটা, ঠিক আছে। তো এবার এখানে আরেকটা বৃত্ত আছে, ধরে নাও এটা হচ্ছে ব্যাসার্ধটা হচ্ছে এরকম আছে, ঠিক আছে। আর আরেকটা বৃত্ত আছে, ধরে নাও বলছে যে 2 সেন্টিমিটার, যার ধরে নাও এরকম আরেকটা বৃত্ত আছে, সে সাপোজ এরকম একটা বৃত্ত আছে যার কেন্দ্রটা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে ধরে নাও এটা হয়ে যাচ্ছে আমাদের এ, এটা হয়ে যাচ্ছে হচ্ছে বি, মানে ছোট বৃত্তের কেন্দ্রটা হয়ে যাচ্ছে বি আর বড় বৃত্তের কেন্দ্র হয়ে যাচ্ছে এ, আর এটা ধরে নিচ্ছি অন্তঃস্পর্শ করছে যে বিন্দুতে সেটা হচ্ছে ও, মানে অন্তঃস্পর্শ মানে হচ্ছে ভেতরের মধ্যে দুটো বৃত্ত থেকে পরস্পরকে ছেদ করছে, তাহলে কোন বিন্দুতে ছেদ করছে? ও বিন্দুতে, ঠিক আছে। তাহলে বি কি এখানে, বিটা হচ্ছে এখানটায় ছোট বৃত্তের ব্যাসার্ধ আর এটা হয়ে যাচ্ছে এখানে বড় বৃত্তের ব্যাসার্ধ। তো আমাকে প্রশ্ন করেছে যে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, অর্থাৎ আমাকে এই এ থেকে বি এর মধ্যে দূরত্বটা আমাকে জানতে হবে, এ থেকে আমাকে বি এর মধ্যে ডিস্টেন্সটা জানতে হবে। অর্থাৎ যখন দুটো বৃত্ত অন্তঃস্পর্শ করবে, মাথায় রাখবে যখন দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করবে তখন কি করব আমরা, তখন আমরা বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে আমরা ছোট বৃত্তের ব্যাসার্ধটা বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে যাব সিম্পল ওয়েতে, ওকে। তাহলে আমরা এখানটায় কি লিখতে পারি, দেখো যে তাহলে আমরা এখানটায় কি লিখতে পারি, যে এখানে লিখে নেবে এখানে যে লিখবো হচ্ছে যে এ কেন্দ্রীয় বৃত্তের, এরকম লিখে করবে, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু, আমরা কত লিখছি, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে নিচে দেখো 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, আর বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত দিয়েছে, বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, দেখো প্রশ্নে দিয়েছে 2 সেন্টিমিটার, খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ডস এই অঙ্কটা, ঠিক আছে। আর ওটা হয়ে যাচ্ছে, ও বিন্দুটি হলো, লিখে রাখবে একদম সিম্পল ওয়েতে করবে, ও বিন্দুটি হলো কি, ও বিন্দুটি হলো বৃত্ত দুটি যে বিন্দুতে অন্তঃস্পর্শ করে, তাই তো। দেখো প্রশ্ন নিচে দুটো বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বিন্দুটি হলো বৃত্ত দুটি যে বিন্দুতে অন্তঃস্পর্শ করে, মানে ভেতরের মধ্যে থেকেই স্পর্শ করছে একটা বৃত্ত আরেকটাকে, অন্তঃস্পর্শ করে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। সুতরাং বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, আমাকে দূরত্ব জানতে চেয়েছি, যদি বহিঃস্পর্শ করে তাহলে আমরা যোগ করে দেবো, ঠিক আছে। অন্তঃস্পর্শ করছে তাহলে দূরত্বটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এ বি ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে, তাহলে আমরা এ বি লিখছি ইজ ইকুয়ালস টু, কিভাবে লিখবো দেখো, ও এ থেকে আমরা যদি ও বিটা বিয়োগ করে দিই, তাহলে দেখো ও এ থেকে
ও এ ডিস্টেন্স মানে অন্তঃস্পর্শ যে বিন্দুতে অন্তঃস্পর্শ করছে সেই বিন্দু থেকে বড় বৃত্তের কেন্দ্রের যে ডিস্টেন্সটা দ্যাট ইজ ও এ, সেটা থেকে আমরা বিয়োগ করছি হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ থেকে অন্তঃস্পর্শ যে বিন্দুতে করছে সেই বিন্দুর, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ও বি। অ্যাজ একদম ক্লিয়ারলি তোমরা জিনিসটা শিখে নাও, যখন অন্তঃস্পর্শ করবে তখন আমরা বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধটা বিয়োগ করে দেবো। তাহলে ও এর ডিস্টেন্সটা কত দিচ্ছে প্রশ্নে? 3.5 সেন্টিমিটার মাইনাস, আর ওবিটা এখানে দিচ্ছে 2 সেন্টিমিটার। ওকে, 2 সেন্টিমিটার, এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে সেন্টিমিটার লিখে দাও। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 1.5 সেন্টিমিটার। এইটুখানি ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা অপশন হয়ে যাচ্ছে সি। তাহলে এটা অপশন হয়ে যাচ্ছে সি। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে অন্তঃস্পর্শ করলে আমরা জাস্ট বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধটা আমরা বিয়োগ করে দেবো। ওকে, আচ্ছা, তারপরে আমরা 5 নম্বরেরটা করবো এখান থেকে, 5 নম্বরের অঙ্কটা। ঠিক আছে, 5 নম্বরের অঙ্কটা দেখো কি দিয়েছে। বলছে একটি ঘনকের ধারগুলির সমষ্টি 12 পি হলে একক হলে ঘনকের ঘনফল কত হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এরকম একটা ঘনক ড্র করি বা একটা কিউব ড্র করি, তাহলে দেখো এখানে ঘনকের আগে টোটাল কটা ধার আছে আমরা আগে দেখে নেবো। ওখানে যদি তোমাদের মনে না থাকে তাহলে তোমরা এরকম একটা রাফ ডায়াগ্রাম এঁকেও কিন্তু জিনিসটাকে ক্লিয়ার করে নিতে পারবে। ঠিক আছে, ধরে নাও এটা হচ্ছে আমাদের ঘনকটা বা এটা হচ্ছে আমাদের কিউবটা। তাহলে এখানে ঘনকের সমষ্টিগুলো কত আছে, তাহলে ধার কটা আছে, তাহলে 1টা 2টো 3টে 4টে। ঠিক আছে, 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। তাহলে আমরা দেখছি ঘনকের ধার সংখ্যা কটা আছে, তাহলে ঘনকের ধার সংখ্যা কটা আছে। আমাকে দেখো ফ্রেন্ডস বাহু জানতে হবে, তাই তো? বাহু জানলেই তবে তো আমি মানে পেয়ে যাবো। তাহলে ধার সংখ্যার কটা হবে, দ্যাট ইজ 12। ওকে, 12টি। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে ঘনকের ধার সংখ্যা হয়ে যাচ্ছে, ধারগুলির সমষ্টি হচ্ছে 12 পি একক হলে ঘনকের ঘনফল কত হবে। তাহলে ঘনকের ধার সংখ্যা হচ্ছে 12টি। ঠিক আছে, তাহলে আমরা লিখতেই পারি, ধরি ঘনকের বাহু, এরকম লিখে নেবে, ঘনকের বাহু ইজ ইকুয়ালস টু এ একক। ঠিক আছে, সুতরাং আমরা লিখতেই পারি সমষ্টিটা কত হবে 12a, আর প্রশ্নে দিয়েছে হচ্ছে 12 পি, তাই তো? এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে সিম্পলি আমরা পাচ্ছি হচ্ছে a ইজ ইকুয়ালস টু পি। তাহলে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য জানছি পি, সুতরাং ঘনফল কি হবে, সুতরাং ঘনফল ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে বাহুর কিউব। তাহলে এখানে পি এর কিউব হয়ে যাচ্ছে, পি এর কিউব এত ঘন একক। তোমরা প্রত্যেকেই জানো ঘনকের ঘনফলের ফর্মুলা হচ্ছে বাহুর কিউব হয়ে যায় এ কিউব, তার মানে এখানে ঘনকের বাহু হচ্ছে পি, তাহলে পি এর হোল কিউব ঘনক একক। তাহলে এটা হচ্ছে অপশন এ। ঠিক আছে, অপশন এ ক্লিয়ার এটুকুনি। আচ্ছা, তারপরে 6 দাগের অঙ্কটা কি বলছে দেখো, যে ওজাইবে ওয়াই অক্ষ বরাবর নির্দেশ করা হয় কোনটা হবে। তাহলে এখানে অপশনে আছে হচ্ছে পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, শ্রেণীসীমানা এবং কোনটি নয়। তাহলে অ্যান্সারটা হবে এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে আমরা 6 দাগেরটায় আমরা অ্যান্সারটা পাচ্ছি হচ্ছে, 6 দাগেরটা আমি লিখছি না করে, অ্যান্সারটা আমরা পাচ্ছি হচ্ছে বি। ঠিক আছে, তোমরা যখন ওজাই ড্র করবে, ঠিক আছে, যখন তোমরা ওজাই ড্র করবে তখন দেখবে ওয়াই অক্ষ বরাবর আমরা কি নির্ণয় করছি, ক্রমযৌগিক পরিসংখ্যা। এখানে লিখবে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ওকে, ক্রমযৌগিক পরিসংখ্যাকে আমরা নির্দেশ করা হয়, তাহলে অপশন বি হবে। ওকে, এইটুখানি ক্লিয়ার। তো পরের কোশ্চেনে আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 2, শূন্যস্থান পূরণ। এখানে তোমাদের যে কোনো 5টা করতে হবে। ঠিক আছে, তো প্রত্যেকটা আমি করে দেখাচ্ছি। কোণে বলছে কোনো ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5 হলে লভ্যাংশের অনুপাত কত হবে। ঠিক আছে, মাথায় রাখবে ফ্রেন্ডস যে এরকম কোনো প্রশ্ন দিলে, ধরে নাও এরকম আছে হচ্ছে A:B, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 রোমান 1। ঠিক আছে, এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট। A:B 3 জন আছে, তো তাদের এখানে দিয়ে দিয়েছে কি মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে। মূলধনের
মূলধন, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে, এইভাবে তোমরা করবে জিনিসটা। মূলধন এদের অনুপাতটা কত দিয়ে দিয়েছে, দেখো মূলধনের অনুপাত দিয়েছে হচ্ছে 2:3:5। ওকে, এইটুখানি কি হচ্ছে 2:3:5। আর সময়ের অনুপাত দিয়ে দিয়েছে, দেখো এখানে বলেছে সময়ের অনুপাত হয়ে যাচ্ছে, সময়ের অনুপাত, সময়ের অনুপাতটা কি আছে, তিনজনের সময়ের অনুপাতটা দিয়েছে হচ্ছে যে 3:4:5, 3:4:5। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তো এবার একটা জিনিস মাথায় রাখবে, এখানে বলেছে তাদের লভ্যাংশের অনুপাতটা কি হবে। সুতরাং লভ্যাংশ, এই লভ্যাংশের অনুপাতটা কি হয়ে যাবে, জাস্ট সিম্পলি মাল্টিপ্লাই করে দাও, 3×2=6 3×4=12 3×4=12 5×5=25। ঠিক আছে, এইটুখানি কি হচ্ছে, তাহলে 6:12:12 তাহলে এটাই হচ্ছে আমাদের লভ্যাংশের অনুপাত। ওকে, এটাই হচ্ছে আমাদের লভ্যাংশের অনুপাত। তাহলে সূত্রটা কি ছিল, তাহলে মাথায় রাখবে লভ্যাংশ ইজ ইকুয়ালস টু, এটা একটা সূত্র, এটা একটু মাথায় রাখো, দ্যাট ইজ মূলধন ইনটু সময়। ঠিক আছে, তো এই সূত্রটার উপর বেস করে কিন্তু আমরা এটা সলভ করছি। তাহলে আমাদের 2 দাগে রোমান 1 অঙ্কের সলিউশন হচ্ছে 6:12:25। তো তোমরা এটাকে অন্যভাবেও করতে পারো, এর ধরে নেবে হচ্ছে 2x, বি হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে 3x, এরকম ভাবে তোমরা করতে পারো। তাহলে xy ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি 6:12:25 হবে। তাহলে লভ্যাংশের অনুপাত হচ্ছে 6:12:25। তো রোমান 2 এর অঙ্কটা চলে আসো, রোমান 2 এর অঙ্কটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো রোমান 2 এর অঙ্কটা কি আছে, দেখো যে এখানে বলেছে যে a:2, ঠিক আছে, তো আমি লিখছি হচ্ছে a/2 ইজ ইকুয়ালস টু, তারপরে বলেছে কি যে b:5, তার মানে হচ্ছে b/5 ইজ ইকুয়ালস টু c:8, তার মানে হচ্ছে c/8। ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে। তাহলে বলেছে যে a এর 50%, b এর 20% এবং c এর কত পার্সেন্ট হবে। ঠিক আছে, এটা আমাকে চেয়েছে। তাহলে আমি এটা কাজ করছি ফ্রেন্ডস, দেখো যে এখানে যদি আমরা প্রত্যেকটাকে মানে 100 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে, মানে ধরে নেওয়া হচ্ছে, অর যদি এরকমভাবে করা যায় a/2 মাল্টিপ্লাইড বাই 100 ইজ ইকুয়ালস টু b/5 ইজ ইকুয়ালস টু 100। তাহলে এই যে এরা তো প্রত্যেকটাই ইকুয়ালিটিতে রয়েছে, তাই না, মানে প্রত্যেকটার ক্ষেত্রে সমান। তাহলে ডেফিনেটলি আমরা c/8 কেও 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে c/8 ইন্টু 100। ঠিক আছে, এবার যদি কাটাকুটি করা যায় তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এখানে কত হবে 50, মানে 50a, ভালো করে বুঝবে, 50a ইজ ইকুয়ালস টু, এটা হয়ে যাবে হচ্ছে 5×20=100, এটা হচ্ছে 20b, আর এটা কত হয়ে যাবে হচ্ছে, এটা হয়ে যাবে হচ্ছে, দেখো 4 দিয়ে করলে হচ্ছে 4×25=100, 25/2 c হয়ে যাচ্ছে। তাহলে অ্যাপারেন্টলি আমরা বলতে পারি এখানে a এর 50%, তাই তো, a এর 50% ইজ ইকুয়ালস টু b এর 20%। ঠিক আছে, b এর 20%, কারণ 20b মানে তো আলটিমেটলি তো পার্সেন্টেজে নিয়ে আসলাম, কারণ 100 দিয়ে গুণ করো মানে পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে 20b মানে কি, b এর 20%, আর এখানে 25/2, তার মানে এখানে হবে c এর 25/2%, তার মানে হচ্ছে 12.1/2%। তো অ্যান্সারটা হবে হচ্ছে 12.1/2%। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটাও। ওকে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরের অঙ্কটা হচ্ছে রোমান 3, বলছে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। নিরেট একটা গোলককে, ঠিক আছে, রোমান 3 এর অঙ্কটা দেখে নাও। রোমান 3 এর অঙ্কটা জাস্ট এখানে কিছু করার দরকার নেই, একটা নিরেট গোলককে গলিয়ে, মানে এরকম ধর একটা নিরেট গোলককে আমরা গলালাম। ঠিক আছে, এরকম একটা নিরেট গোলককে আমরা গলালাম। ঠিক আছে, এবার মানে যেটাকে আমরা স্পেয়ার বলছি কোনে। ঠিক আছে, এবার এই স্পেয়ারটাকে গলিয়ে আমি একটা চোঙ বানাচ্ছি, একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ বানাচ্ছি। তাহলে এই গোলকটাকে গলিয়ে আমি এরকম লম্ববৃত্তাকার এরকম একটা চোঙ বানাচ্ছি, এরকম একটা চোঙ বানালাম। ঠিক আছে, তাহলে বলেছে কি যে
গোলক ও চোঙের আয়তন কি হবে? ডেফিনেটলি দেখো যে যতটা পরিমাণ গোলকটার মধ্যে মানে বস্তু আছে ঠিক ততটা পরিমাণ বস্তু দিয়েই তো আমি চোঙটাকে বানিয়েছি, তাই না? আমি আবার বলছি, যতটা পরিমাণ গোলকটার মধ্যে বস্তুটা রয়েছে, মানে যে বস্তুটা দিয়ে বা যে ঘনবস্তুটা দিয়ে এই গোলকটা তৈরি হয়েছে ঠিক সেই পরিমাণ ঘনবস্তু দিয়েই তো আমি গলিয়ে চোঙটাকে তৈরি করেছি। তাহলে ডেফিনেটলি গোলকের যে আয়তনটা হবে অনুরূপ আয়তন আয়তঘনের হবে, তাহলে আয়তনটা সেম হবে। তাহলে আমরা লিখতেই পারি আয়তন সমান হবে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে গোলকের আয়তন, তাহলে লিখতে পারি যে গোলকের আয়তন সমান সমান চোঙের আয়তন বা লম্ববৃত্তাকার চোঙের আয়তন। এগুলো 1 নম্বরের জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করে তোমরা করে আসবে, বেশি কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? ছবি এঁকে দেবে, জাস্ট যেভাবে আমি তোমাদের জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি সেইভাবে তোমরা করবে, তাহলে সুবিধা হবে জিনিসটা। মানে এখানে গোলকটার মধ্যে যে পরিমাণ ঘনবস্তু আছে সেই পরিমাণ ঘনবস্তুই তো মানে চোঙের মধ্যে থাকবে। কেন? কারণ গোলকটাকে গলিয়েই তো আয়তঘনটা তৈরি করা হয়েছে, তাই আমরা বলতে পারি গোলকের আয়তন সমান চোঙের আয়তন। ওকে, তো এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 3 এর অ্যান্সার। তারপরের অঙ্কটা আছে কি, যে ও কেন্দ্রীয় বৃত্তে রোমান 4, ঠিক আছে? রোমান 4 একটা জিওমেট্রিক্যাল অঙ্ক। তো এই অঙ্কটা কিন্তু পরের কনসেপ্ট আমি ক্লিয়ার করবো, ডাইরেক্ট আগে অ্যান্সারটা তোমাদের লিখিয়ে দিচ্ছি। কোনে বলছে ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ আর এস যা দুটি দৈর্ঘ্যের অনুপাত 1:1 হলে পি ও কিউ আর ও এস এর অনুপাতের মানটা কত হবে? তো এটা সিম্পল, জাস্ট এই অঙ্কটা বেসিক্যালি আমি স্টার দিয়েছি কারণ এরপরে 2 মার্কসের যখন অঙ্কটা করাবো তখন তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত অ্যান্সারটা হবে হচ্ছে 1:1, ঠিক আছে? আমি অ্যান্সারটা জাস্ট আগে লিখে রাখলাম, ডিটেলস কনসেপ্ট আমি 2 মার্কসের যখন সেগমেন্টে আসবো তখন আমি তোমাদের বুঝিয়ে দেবো। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে 1:1, ওকে? তো এবার 5 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 5 দাগের অঙ্কটা একটা ছোট্ট অঙ্ক, ঠিক আছে? বলেছে দেখো যে tan অফ ত্রিকোণমিতি থেকে দিয়েছে tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু 1 হলে cot থিটা ইজ ইকুয়ালস টু কত হবে, ঠিক আছে? তো দেখো যে এখানে আমরা যখন পূরক কোণের ত্রিকোণমিতি পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে tan 90 ডিগ্রি মাইনাস থিটাটা কি হয়ে যায়, ট্যানটা চেঞ্জ হয়ে যায় কটে, সাইনটা কসে, সেকটা কোসেকে, তাহলে ট্যানটা চেঞ্জ হচ্ছে কটে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে cot থিটা ইজ ইকুয়ালস টু 1। দেখো আমাকে cot থিটা ইজ ইকুয়ালস টু কত চেয়েছে, তাহলে cot থিটার মানটা হবে হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 5 এর সলিউশন, ওকে? তারপরের অঙ্কটা আছে 6 দাগের অঙ্কটা, বলেছে কি যে 8 জন বন্ধুর দেওয়া চাঁদা নিচে দেওয়া হলো 8 টাকা, 10 টাকা, 8 টাকা, 7 টাকা, 5 টাকা, 7 টাকা, 8 টাকা, 5 টাকা। তো প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান কত? এটা অ্যান্সারটা আমি পরে করে দিচ্ছি, তোমাদের ডিটেলসে পরের 2 মার্কসের অঙ্কের মধ্যে সেগমেন্ট আমি বুঝিয়ে দেবো। তো আপাতত এটা 1 মার্কের, তাই তোমরা খালি অ্যান্সারটা লিখে নাও হচ্ছে সংখ্যাগুরুর মান তোমরা শিখেছো, তাহলে এটা হবে হচ্ছে সংখ্যাগুরুর মান হচ্ছে 8। তাহলে এটাই হচ্ছে আমাদের 6 এর অ্যান্সার, ওকে? তো বেশ কিছু অঙ্কের মানে যেখানে ধরো আমি তোমাদের অঙ্কগুলোর সলিউশন করছি না ভাববে, সেখানে কিন্তু ডিটেলস পরে আমি তোমাদের দেবো। তার অর্থ এই নয় যে আমি জাস্ট তোমাদের অ্যান্সারটা লিখে দিচ্ছি কোনে বা টুকে নিয়ে আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, সেটা নয়। তবে যেগুলো মনে হলো যে আমার, যেমন এই অঙ্কটা রোমান 4 আর রোমান 6, এটা সংখ্যাগুলোর তথ্যটা যখন পরে আসবে তখন আমি তোমাদের এই জিনিসটা শিখিয়ে দেবো। তো আপাতত অ্যান্সারটা তোমরা লিখে নেবে কারণ এটা 1 মার্কের আছে, ওকে? তো পরের আমরা সেগমেন্টে চলে আসছি কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে? এটাও আমাদের কিন্তু শর্ট কোশ্চেন্সের সেগমেন্ট চলছে। এটা বলছে দেখো যে এক্স স্কোয়ার 3 দাগে রোমান 1 যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কে ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? বলেছে সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে, সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে আমরা কি জানি, সমীকরণের বীজদ্বয় বা বীজ দুটি বাস্তব ও অসমান হলে আমরা কি জানি যে নিরূপকটি গ্রেটার দ্যান 0 হয়।
এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? নিরূপকটি বা ডিসক্রিমিনেন্টটা 0 হয়ে যায়, অর্থাৎ আমরা লিখতেই পারি দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান 0, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দেখি, তো আমাকে বলেছে সত্য মিথ্যা, ঠিক আছে? এই সেগমেন্টে তো আমাকে বলছে যদি বাস্তব এবং অসমান হয়, তাহলে বলছে যে কেটা বলছে কে এর মানটা লেস দ্যান 4 হচ্ছে, তো আমি এটা দেখছি যে কে এর মানটা লেস দ্যান 4 আসছে কিনা, ঠিক আছে? তাহলে সেই হিসেবে আমরা সত্য বা মিথ্যাটা যাচাই করব, ঠিক আছে? তাহলে এখানে বি স্কোয়ার মাইনাস 4ac টা গ্রেটার দ্যান কখন 0 হবে? যখন এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো কি হবে? বাস্তব এবং অসমান। তাহলে এখানে বি মানে কত? বি মানে এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ -4, তাহলে -4 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে এখানে কত আছে? এ মানে এখানে হচ্ছে 1 আর সি মানে এখানে হচ্ছে কে, এইটুখানি ক্লিয়ার? গ্রেটার দ্যান 0, তাহলে 16 মাইনাস কত হচ্ছে 4k গ্রেটার দ্যান 0, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে 16টাকে যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে? -4k ইজ গ্রেটার দ্যান -16, তাহলে এখানে কি হয়ে যাবে? 4 4 16, তাহলে এটা কি হয়ে যাবে? 4 4 16, তাহলে এখানটায় আমরা দেখতেই পাচ্ছি যে এটা বেসিক্যালি কি হবে যে কে, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে 4 হয়ে যাবে, কারণ দেখো 4kটা তো ডেফিনেটলি 4kটা -16 এর থেকে কি হবে? বড় হচ্ছে। এবার যখন সাইনটা উঠে যাচ্ছে তখন কে এর মানটা কি লেস হয়ে যাচ্ছে, তাহলে কে লেস দেন 4, তাহলে এখানে বিবৃতিটি কি হবে? সত্য, তাহলে বিবৃতিটি হবে সত্য, ওকে? বিবৃতিটি সত্য বা ট্রু, এটা ঠিক আছে? ঠিক লিখে দাও, এইটুখানি ক্লিয়ার? এটা বুঝতে হলে তো ব্যাপারটা দেখো, এখানে যখন সাইনটা মানে -4k এটা ডেফিনেটলি মানে -16 এর থেকে বড়, কারণ নেগেটিভ নাম্বার যত বড় হয়, নেগেটিভ নাম্বারটা যত বড় হয় তত সেই ভ্যালুটা কি হয়ে যায়? ছোট হয়ে যায়, তাই তো? তাহলে 4kটা, তাহলে কে এর মান এখানে আরো বেশি হতেই পারতো কোনে, তাই না? তাহলে সেই হিসেবে যখন সাইনটা বোথ সাইড থেকে মানে উঠিয়ে দিচ্ছি, এবারে 4 4 16, তাহলে ডেফিনেটলি এটা উল্টে যাবে, সাইনটা রিভার্স হয়ে যাবে, তখন তো কে এর মানটা 4 এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই এখানে বিবৃতিটি সত্য। পরের বলেছে দেখো রোমান 2 এর অঙ্কটায় বলেছে যে রুট ওভার পাই একটা দ্বিঘাত করণী, এটা কিন্তু দ্বিঘাত করণী নয়, রুট ওভার পাই দ্বিঘাত করণী নয়, এটা কি তাহলে? এটা একটা অমূলদ সংখ্যা, এটি একটি অমূলদ সংখ্যা, এটা মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? অমূলদ সংখ্যা, ওকে? তাহলে এটা হয়ে যাচ্ছে কি হবে? ফলস, ওকে? আমি ফলস লিখে দিচ্ছি বা বিবৃতিটি মিথ্যা, কেমন? তারপরে বলেছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। আচ্ছা, তাহলে এখানটা দেখো এই রোমান 3 অঙ্কটায় কি আছে? বলেছে যে একটা নিরেট গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ করলে তাহলে তার আয়তনটাও হচ্ছে দ্বিগুণ হবে। তাহলে এখানে নিরেট গোলকের ব্যাসার্ধটা যদি আর হয়ে যায়, লিখে নেবে তোমরা, তাহলে তার আয়তনটা কত হবে? গোলক বলেছে তাহলে 4/3 পাই আর কিউব, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? যখন গোলকের ব্যাসার্ধ আর তখন আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এবার বলেছে যে যদি দ্বিগুণ করি, ব্যাসার্ধটা যদি এখন দ্বিগুণ করি সেকেন্ড স্টেপে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2r, ঠিক আছে? তাহলে তখন বলেছে আয়তনটাও দ্বিগুণ হয়ে যাবে, তাহলে দেখে নিচ্ছি, তাহলে এখানে 4/3 পাই আর এর জায়গায় 2rটা পুট করে দাও, তাহলে 2r তার হোল কিউব, তাই তো? তাহলে এটাকে ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা কত পাচ্ছি দেখো? 4/3 পাই ইন্টু 8r কিউব, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে 8টাকে আগে নিয়ে চলে আসো, তাহলে 8 মাল্টিপ্লাইড বাই 4/3 পাই আর কিউব, কিন্তু দেখো এটা দ্বিগুণ হচ্ছে না, এখানে যদি আমি ব্যাসার্ধটা টুয়াইস করে দিই আগের থেকে, তাহলে কিন্তু এখানে আয়তনটা পূর্বের আয়তনের কত গুণ হচ্ছে? 8 গুণ হচ্ছে। এখানে আয়তনটা দেখো আগে ছিল 4/3 পাই আর কিউব, এখন আয়তনটা কত হয়ে গেছে? 8 মাল্টিপ্লাইড বাই 4/3 পাই আর কিউব, অর্থাৎ যখন ব্যাসার্ধটা আমি দ্বিগুণ করেছি তখন আয়তনটা 8 গুণ হয়ে গেছে, 8 গুণ হয়েছে, এইটুখানি মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে বিবৃতিটি কি হয়ে যাবে? বিবৃতিটি হচ্ছে ফলস হয়ে যাবে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? বা বিবৃতিটি মিথ্যা, কেমন? তারপরে বলেছে দেখো রোমান 4 এর অঙ্কটায়
রোমান 4 এর অঙ্কটায় বলেছে কি যে বলছে যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় 3টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। এটা একেবারেই ফলস হয়ে যাবে, ঠিক আছে, এটা একেবারেই ফলস হয়ে যাবে। তোমরা যখন স্পর্শক অঙ্কন শিখেছো তখন হয়তো ওখানে জিনিসটা দেখেছো কোনো, তো আমি এখানে ডিটেলস আলোচনা করছি না, শর্ট কোশ্চেন্সের সেগমেন্ট, তাই আমি যতটুকু পারছি শর্টে তোমাদের মানে শর্ট আউট করে জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তারপরে বলেছে ট্যান থিটার মানটা 5 এর রোমান 5 কি আছে দেখো, বলছে যে ট্যান থিটার মান 1 এর বেশি, 1 এর কম এবং 1 এর সমান হতে পারে। এটা একেবারেই সত্যি বিবৃতিটি, এটা হবে ট্রু বা সত্য। ওকে, তাহলে রোমান 5টা হচ্ছে সত্য হবে, কারণ ট্যান থিটার মানটা 1 এর বড় হতে পারে, 1 এর সমান হতে পারে, কারণ ট্যান 45 ডিগ্রির মান হয় 1, ঠিক আছে। 1 এর ছোট হতে পারে, 1 এর ছোট ট্যান 30 ডিগ্রি বা ট্যান 60 ডিগ্রি মানটা তোমরা দেখেছো, ঠিক আছে, আর 1 এর সমান হতে পারে। তারপরে বলেছে যে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা ওঝাইভ লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়। এটা ট্রু হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমরা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যা যখন পড়েছো তো সেখানে ওঝাইভ বা পরিসংখ্যা বা মধ্যমা যেখানে পড়েছো সেখানে জিনিসটা তথ্যটা আছে, তো তোমরা আশা করি জিনিসটা ভালো করে পড়েছো, বুঝেছো, এবং সেই রেসপেক্টে আমি এখানে লিখতে পারি এই বিবৃতিটি সত্য। তাহলে রোমান 6টা হচ্ছে বিবৃতিটি সত্য বা ট্রু। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের 1, 2, 3 এই সেগমেন্টের মানে 411 নম্বর পেজের 1, 2, 3 আমি কিন্তু ইম্পর্টেন্ট টেস্ট পেপারের পেজগুলো কিন্তু শর্ট আউট করে তার অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের সলিউশন শিখিয়ে দিচ্ছি। আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, দেরি না করে অবশ্যই চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো এর পরের সেগমেন্টে ফ্রেন্ডস চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 4 এ। এটা হচ্ছে 2 মার্কসের জন্য, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4টা হচ্ছে 2 মার্কসের জন্য সেগমেন্ট, ঠিক আছে। বলছে দেখো বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে, ঠিক আছে। তাহলে আমি কিছু লিখে করছি না এখানে, মানে খুব শর্টে করে দিচ্ছি। তাহলে এখানে 8টা কত আছে, R% এখানে কত আছে বলেছে 4 দাগে রোমান মান এটা, ঠিক আছে। তাহলে এখানে R%টা এখানে হচ্ছে 8 পূর্ণ, ভালো করে বুঝবে, 8 পূর্ণ 1 এর 3%, ওকে, 1 এর 3%, যেটাকে আমি যদি একটু সিম্পলিফাই করি তাহলে এটা হবে 3 × 24, 24 1 25, তাহলে 25/3%, ঠিক আছে, 25/3%। তারপর বলেছে আসল মানে সুদ মানে সরল সুদের 960 টাকা, তাহলে এখানে প্রিন্সিপালটা কত আছে, প্রিন্সিপালটা হচ্ছে 960 এত টাকা, ক্লিয়ার। আর এখানটায় হচ্ছে টাইমটাকে আমি টি দিয়ে যদি ডিনোট করি তাহলে এখানে বলেছে 1 বছর 1 year 3 months, ওকে, 1 year 3 months, তাহলে এটাকে তুমি বছরে কনভার্ট করে দাও। 1 বছর 3 মাস মানে তোমরা প্রত্যেকেই জানো 15 মাস হয়, তাই তো। 1 বছর 3 মাস মানে হচ্ছে 15 মাস, তাহলে 15 মাসটাকে যদি আমরা বছরে কনভার্ট করি তাকে 12 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে। অথবা সিম্পল 3 মাসটাকে তোমরা বছরে কনভার্ট করো, তার জন্য তোমাকে 12 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে ওভারঅল আমরা পাচ্ছি কত, 3 × 5 = 15, 3 × 4 = 12, তার মানে কত হবে 5/4 এত বছর বা এত ইয়ার্স, ওকে। তাহলে আমরা পেয়ে গেলাম। তো এখানে আমাকে চেয়েছে হচ্ছে সবৃদ্ধিমূল কত হবে। সবৃদ্ধিমূল মানে কি, সবৃদ্ধিমূল মানে ফ্রেন্ডস মাথায় রাখতে হবে সবৃদ্ধিমূল হয়ে যাচ্ছে, এটা কিন্তু বলালে চলবে না যে সমূল চক্রবৃদ্ধি আর সবৃদ্ধিমূল ব্যাপারটা কি। সবৃদ্ধিমূল মানে হচ্ছে বেসিক্যালি সরল সুদের ক্ষেত্রে এই টার্মটা ইউজ হবে। সবৃদ্ধিমূল মানে হচ্ছে আসল প্লাস ইন্টারেস্ট, এটা মাথায় রাখতে হবে, আসল প্লাস ইন্টারেস্ট। তাহলে সবৃদ্ধিমূল মানে কি, আসল প্লাস ইন্টারেস্ট। তাহলে এখান থেকে আমাকে আসলটা তো আমি জানি, তাহলে আমাকে এখান থেকে ইন্টারেস্টটা বের করতে হবে। দেয়ারফর I = কত হবে, P/100। এবার মানগুলোকে পুট করে দাও। P মানে হচ্ছে 960 টাকা, 960 রুপিস, ইন্টু আর মানে এখানে কত 25/3% মানে হচ্ছে তাহলে 1/100, আর টাইমটা হয়ে যাচ্ছে 5/4। এবার এটাকে ক্যালকুলেশন করো এত টাকা, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, এখান থেকে 0 0 কাটলো, ঠিক আছে। 5 দুগুণে 10, তাই তো, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 8 × 12 = 96, 8 × 12 = 96, আর 3 × 4 = 12, তাহলে 4 × 25 = 100, তার মানে হচ্ছে 100 টাকা হয়ে যাচ্ছে আমাদের এখানে কি, 100 টাকা হয়ে যাচ্ছে আমাদের এখানে ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্ট। সুতরাং সবৃদ্ধিমূল হয়ে যাচ্ছে দ্যাট ইজ P+I = 960 + 100 কত টাকা হয়ে যাচ্ছে,
1060 রুপিস, তাহলে কত হয়ে যাচ্ছে 1060 রুপিস। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণেয় স্ববৃদ্ধি মূল। ক্লিয়ার এটুকুনি? বোঝা যাচ্ছে? আমি খুব শর্টে করলাম, তোমরা এরকম লিখে লিখে করবে, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। তারপরের অঙ্কটা আছে দেখো, একটি অংশীদারি ব্যবসায় ললিতা, দীপশিখা ও সঞ্চিতার মূলধনের অনুপাতই দিয়েছে, বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে সঞ্চিতার লাভ কত হবে নির্ণয় করো। আচ্ছা, তো এখানে দেখো যে রোমান্টির অঙ্কটায় কি আছে, রোমান্টির অঙ্কটায় হচ্ছে তোমার এখানে ললিতা, এদের তিনজনের অনুপাত দিয়ে দিয়েছে, ললিতা ইজ টু দীপশিখা, দীপশিখা ইজ টু সঞ্চিতা, ঠিক আছে, সঞ্চিতা। এটা তিনজনের কিসের অনুপাত দিয়ে দিয়েছে? মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে। সেটা কিভাবে দেখো দিয়েছে, বলছে 1/6 ইজ টু 1/5, 1/5 ইজ টু 1/4, ওকে, 1/4। এবার এটাকে সিম্পলিফাই করে আমরা নর্মাল মানে শুদ্ধ সংখ্যায় নিয়ে আসবো। তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে 6, 5 আর 4-এর লসাগু করলে কত হচ্ছে, 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 5 2 দুগুণে 4, তাহলে 4 4 5 20, 20 3 60 হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/6 ইন্টু 2 মার্কস, তাই করে দেখো 60 ইজ টু 1/5, এটা হবে 60, 1/4 ইন্টু 60, তাহলে কাটলে 6 10 60, 5 12 60 আর 4 15 60, তাহলে করলে কত হচ্ছে 10 ইজ টু 12 ইজ টু 15, ঠিক আছে, 10 ইজ টু 12 ইজ টু 15। কেমন এটা? তাহলে ললিতা, দীপশিখা এবং সঞ্চিতা যে মূলধন ইনভেস্ট করেছে তাদের অনুপাতটা হয়ে যাচ্ছে 10 ইজ টু 12 ইজ টু 15, ওকে। তো প্রশ্ন করেছে বছরের শেষে বা বৎসরান্তে মোট লাভ হচ্ছে 3700 টাকা, তাহলে সঞ্চিতার লাভ কত হবে? তাহলে সঞ্চিতার লাভ কত হবে? সুতরাং সঞ্চিতার লাভ, তাহলে মোট লাভটাকে আমরা সঞ্চিতার মূলধনের আনুপাতিক ভাগার দিয়ে গুণ করে দেবো। সুতরাং সঞ্চিতার লাভ হবে ইজ ইকুয়ালস টু, মোট লাভ হয়েছে কত 3700 টাকা, ইন্টু সঞ্চিতার মূলধনের আনুপাতিক ভাগার কত হবে? সঞ্চিতার মূলধনের আনুপাতিক ভাগার 15 বাই, দেখো 10 আর 12 কত হচ্ছে, 10 আর 12 হচ্ছে 22, 22 আর 15 হচ্ছে 37, তাহলে 15/37 এত টাকা, ঠিক আছে। তাহলে কাটাকুটি করো, তাহলে এটা হয়ে যাচ্ছে 37কে 37, তার মানে 100, তাহলে 100কে 15 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 1500 টাকা, তাহলে সঞ্চিতার লাভ হবে কত 1500 টাকা, ওকে, এইটুকুনি ক্লিয়ার। তো এবার 3 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, যে কে এর মান কত হলে কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হবে, ঠিক আছে। কে এর মান কত হলে, তাহলে একটা বীজ তো দিয়ে দিয়েছে, তাহলে ডেফিনেটলি সেই বীজটা দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে আমরা এখানে লিখতেই পারি 3-এর দাগের অঙ্কটায় কি বলেছে, যে এরকম একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে, দ্যাট ইজ কে এক্স স্কোয়ার প্লাস 2x, কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। বলছে দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হলে তাহলে ডেফিনেটলি ওই বীজটা দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে। এর একটি বীজ বা রুট, যেটাকে আমরা বলছি বীজ 2 হলে তা সমীকরণটিকে সিদ্ধ করবে, ঠিক আছে, মানে স্যাটিসফাইড করবে, ঠিক আছে, সিদ্ধ করবে। সুতরাং আমরা তাহলে তখন কি লিখতে পারি, এই দুইটা আমরা ইকুয়েশনটা বসিয়ে দেবো। তাহলে এখানে কে মাল্টিপ্লাইড বাই 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এটা কত হবে 4k প্লাস 4 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0, তাহলে 4 থেকে 3 চলে গেলে কত হবে 1, তাহলে আমরা আলটিমেটলি কে এর মানটা একটু স্টেপ জাম্প করছি, দ্যাট ইজ -1/4, তাহলে কে এর মানটা কত হবে -1/4, ঠিক করলাম এটা দেখো। তাহলে 4k প্লাস 4 মাইনাস 3 তার মানে হচ্ছে 1, তাহলে 4k প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, তাহলে k ইজ ইকুয়ালস টু কত হবে -1/4, তাহলে k এর মান হচ্ছে 1/4, ওকে। তো 4-এর দাগের আমরা পরের অঙ্কটা করব, হচ্ছে 4-এর দাগের রোমান 4-এর অঙ্কটা কি আছে দেখো, বলেছে যে x ইজ ইকুয়ালস টু কত আছে, এটা 3 প্লাস 2 রুট ওভার 2, ঠিক আছে, 3
3+2√2 হলে x + 1/x এর মান কত? তাহলে আমরা এখান থেকে 1/x টা বের করছি, তাহলে 1/x কত হয়ে যাবে? 1/3 + 2√2। তো এটাকে সিম্পল করো, নিরসন করো। তাহলে নিরসন করলে কি হবে? উপরে অপোজিটটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 - 2√2 বাই এটা 3 + 2√2 ইন্টু 3 - 2√2, তাহলে 3² - 2√2 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 3 - 2√2 ডিভাইডেড বাই 9 - 4 8। তাহলে এটা কত হবে? 8। তার মানে আলটিমেটলি আমরা পাচ্ছি 3 - 2√2। তাহলে 1/x এর মান হয়ে যাচ্ছে 3 - 2√2। সুতরাং x - 1/x কত হয়ে যাবে? x - 1/x, x + 1/x এর মান চেয়েছে, তাহলে x এর মান তোমরা দেখতেই পাচ্ছ এখানে 3 + 2√2 প্লাস 3 - 2√2। তাহলে -√2 2√2 আর প্লাস 2√2 কেটে যাচ্ছে, তাহলে 3 + 3 দ্যাট ইজ 6। তাহলে x + 1/x এর মান হয়ে যাচ্ছে 6। ওকে, এবার চলে আসো ফ্রেন্ডস 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং কনসেপ্টটা খুবই একটা ভালো, মানে খুবই ভালো একটা অঙ্ক। বলছে দেখো ABC ত্রিভুজের সমান্তরাল সরলরেখা ABC ত্রিভুজের, তাহলে এরকম একটা ত্রিভুজ আছে দ্যাট ইজ ABC ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজটার নাম হয়ে যাচ্ছে ABC ত্রিভুজ। ঠিক আছে, এবার এই ABC ত্রিভুজের BC বাহুর সমান্তরাল সরলরেখা AB এবং AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। তাহলে ABC ত্রিভুজের BC বাহুর সমান্তরাল একটা সরলরেখা যা AB এবং AC কে P এবং Q বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা হয়ে যাচ্ছে P আর এটা হয়ে যাচ্ছে Q। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে বলেছে কি যে করেছে এবং AB = এখানে কন্ডিশনটা কি আছে যে AB = কত হচ্ছে? 3PB। ওকে, 3PB। ওকে, তাহলে আমাকে জানতে চেয়েছে 3PB, তাহলে জানতে চেয়েছে যে PQ BC = কত হবে। খুব ভালো একটা অঙ্ক, খুব ভালো একটা কনসেপ্ট ওভারঅল। তো এখানটা দেখো যে দেখো যখন এখানে মানে অঙ্কটা দেখতে পাচ্ছি আমরা যে এটা একটা সদৃশ্যকোণী ত্রিভুজ না, মানে সদৃশ্যকোণী ত্রিভুজ। তো এটা দেখো সিমিলার ট্রায়াঙ্গেলস, কারণ দেখো সিমিলার ট্রায়াঙ্গেলস হলো দ্যাট ইজ এই ত্রিভুজটা আবার এই বড় ত্রিভুজটা, তাই তো একটা। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? দেখো AP বাই কত হবে এটা বলো? AP বাই AB, তাই তো। AP বাই মানে ছোট ত্রিভুজের বাহুটা, ছোট ত্রিভুজের ছোট মানে APQ ত্রিভুজের হচ্ছে AP বাহু ডিভাইডেড বাই বড় ত্রিভুজের AB বাহু। এটা তো আমরা সিমিলার ট্রায়াঙ্গেলসে করেছি, তাই না? তাহলে AP বাই AB = PQ বাই BC। ঠিক আছে, PQ মানে এই বাহুটা, কারণ সদৃশ্যকোণী ত্রিভুজ, তার মানে এই বাহুটার সাথে এই বাহুটা প্যারালাল হচ্ছে, তাই তো। তাহলে PQ সদৃশ্য হবে BC = আবার এটা হয়ে যাচ্ছে হচ্ছে AQ বাই AC, তাই তো। AQ বাই AC, তাহলে AQটা হয়ে যাচ্ছে ছোট ত্রিভুজের বাহু বাই ACটা হচ্ছে বড় ত্রিভুজের বাহু। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে, দ্যাট ইজ AP বাই AB = PQ বাই BC = AQ বাই AC। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো যে একটা জিনিস ফ্রেন্ডস, তো এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ার করতে পারি। দেখো যে এখানে আমাদের কন্ডিশনটা কি আছে যে AB = 3PB, তাই তো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো যে AB = 3PB। ওকে, এবার পিবিটাকে সাইড চেঞ্জ করো, তাহলে এটা কি হয়ে যাবে? দ্যাট ইজ AB বাই PB। ওকে, এটাকে 3/1 করে দাও ওখানে। ক্লিয়ার এটা? আচ্ছা, তো এবার একটা জিনিস দেখো যে এখানে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। AB বাই PB, তাই তো। এই PBটাকে আমরা সাইড চেঞ্জ করলাম 3/1, ভালো করে বুঝবে। এবার ছবিটার দিকে তোমরা তাকাও। দেখো এখানে AB মানে কত? AB মানে হচ্ছে 3 একক, আর PB মানে কত? PB মানে হচ্ছে 1 একক। তাহলে AB থেকে মানে AB থেকে মানে এই টোটালটা থেকে যদি আমরা এই টোটালটা থেকে মানে এই ABটা থেকে যদি আমি PBটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাই? AB পেয়ে যাচ্ছি, তাই তো। ভালো করে বুঝবে টোটালটা কত আছে AB আর PBটা কত আছে
টোটালটা আছে এবি, দ্যাট ইজ 3 একক, আর পিবিটা কত আছে, পিবি টু টোটাল হচ্ছে 1 একক। তাহলে টোটালটা থেকে যদি আমি পিবি এককটা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি এপি। তাহলে আমরা সিম্পল লিখতেই পাচ্ছি এটা, দেখো যে সুতরাং আমরা কি লিখবো, আমাদের জানতে হবে এপিটা, কারণ দেখো এপিটা আমরা জানি, কারণ আমরা এই ইকুয়ালিটি থেকেই কিন্তু আমরা এর মানটা পেয়ে যাব, এই ইকুয়ালিটি থেকে আমরা পেয়ে যাবো কোণে, ঠিক আছে। অথবা আমরা এই ইকুয়ালিটিটাও ইউজ করতে পারি, কিন্তু আমরা এটা ইউজ করলাম না কেন, তার রিজনটা হচ্ছে আমাদের কিন্তু প্রশ্নে কন্ডিশনটা এবি ইজ ইকুয়ালস টু 3পিবি, মানে এই ধারটার সাথে আমাদের কন্ডিশনটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাই আমরা এই ধারের কন্ডিশনটাকে ভিত্তি করে কিন্তু এর সাথে মানে পিকিউ বাই বিসিটাকে ইকুয়ালিটিতে আমরা রাখতে পেরেছি, ওকে। তাহলে আমাদের জানতে হবে এপির মানটা কত, তাহলে এপিটা কত হয়ে যাবে, এপি ইজ ইকুয়ালস টু কত হবে, দেখো এবি মাইনাস পিবি, ওকে, পিবি, ওকে। তাহলে এবিটা কত, এখানে এবিটা পরিষ্কার দেখতে পাচ্ছ 3 একক, তাহলে এখানে লিখে দাও 3, আর পিবিটা কত হবে, পিবিটা হবে হচ্ছে 1, তাহলে 3 মাইনাস 1 দ্যাট ইজ 2, তাহলে আমরা এপি পেয়ে গেলাম। এবারে আমরা এই ইকুয়ালিটিতে চলে আসছি, দেখো যে এপি কত আমরা পেলাম হচ্ছে 2, আর এবি কত, এবিটা তো তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ 3 ইজ ইকুয়ালস টু PQ বাই BC। তাহলে আমাকে বলেছে PQ ইজ টু BC কত হবে, সুতরাং PQ ইজ টু BC ইজ ইকুয়ালস টু 2:3। তাহলে PQ ইজ টু BC কত হয়ে যাচ্ছে, PQ ইজ টু BC হয়ে যাচ্ছে 2:3। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের রোমান 5 এর অঙ্কের সলিউশন, কোশ্চেন নাম্বার 4 এর রোমান 5 এর সলিউশন। তো পরের অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এর, আমরা করব হচ্ছে রোমান 6। খুব ভালো আরেকটা অঙ্ক ফ্রেন্ডস, খুবই ভালো একটা অঙ্ক, এবং এইবারে তোমাদের মাধ্যমিকে কিন্তু আসার চান্স কিন্তু খুবই আছে এই অঙ্কটার মতনই একটা সিমিলার অঙ্ক। এখানে কি বলেছে দেখো, যে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি যা দুটি দৈর্ঘ্য সমান, ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্তে মানে এরকম ধরো একটা বৃত্ত রয়েছে, ছবিটাকে ভালো করে বুঝবে, ছবিটা না বুঝলে কিন্তু অঙ্কটা তোমাদের হবে না, ঠিক আছে। তাহলে এরকম একটা বৃত্ত রয়েছে, এটা তো বৃত্তটা হলো না, তো এখানে হচ্ছে ধরে না এরকম একটা ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে, ঠিক আছে, খুব ভালো করে বুঝবে, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। এবারে কি বলেছে দেখো, যে এই ও কেন্দ্রীয় বৃত্তে এবি এবং সিডি যা দুটি দৈর্ঘ্য সমান, ঠিক আছে। তাহলে ধরে নাও এখান থেকে ওপর থেকে একটা আমি ধরে নিচ্ছি জ্যা আছে, আর নিচ থেকে আরেকটা জ্যা আছে, ঠিক আছে, ভালো করে বুঝবে এটা। তাহলে এটা হয়ে যাচ্ছে এবি, আর এটা হয়ে যাচ্ছে সিডি, ঠিক আছে। তো আর কি দিয়ে দিয়েছে, বলছে এবং এটার দৈর্ঘ্য সমান, তার মানে আমি এখানে পাচ্ছি দেখো যে এখানে সিডিটা দিয়ে দিয়েছে হচ্ছে, বলছে যে এবি ও সিডি যা দুটি দৈর্ঘ্য সমান, তার মানে আমি লিখতেই পারি সিডিটা দিয়ে দিয়েছে 6 সেন্টিমিটার, তাহলে ইজ ইকুয়ালস টু, তাহলে এটা এবি হয়ে যাবে, কারণ এবি আর সিডি দুটোই তো ও কেন্দ্রীয় বৃত্তের জ্যা, তাহলে এবং সিডি দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয় তাহলে ডেফিনেটলি এবি দৈর্ঘ্যটাও 6 সেন্টিমিটার হবে। আরেকটা তথ্য কি দিয়েছে দেখো, এ ও বি হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এ ও বি, তাহলে এটা তো ও, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এবার এখান থেকে আমি একটা জয়েন করে দিই এটাকে, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয় তাহলে ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটাও তো 60 ডিগ্রি হবে, কারণ বিপরীত কোণের সূত্র কি বলছে, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও তো 60 ডিগ্রি হবে, তাই না, কারণ বিপরীত কোণ এক্স মানে ক্রস, তাহলে এটা যদি 60 হয় এটা 60 হবে। তো এখন দেখো ত্রিভুজ ও সিডি, দেখে নাও ত্রিভুজ ও সিডি, তো আমাকে এখানে জানতে চেয়েছে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। তার মানে তুমি বুঝতে পারছো এখান থেকে এই কেন্দ্র দিয়ে যে লাইন সেগমেন্টটা যাচ্ছে, তার মানে এডি বা সিডি, এডি বা সিবি যেটা আছে, তো সেটার আমাকে দৈর্ঘ্যটা জানতে হবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য জানতে চেয়েছে, তাই তো ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, আচ্ছা তাহলে এটা হচ্ছে 6 সেন্টিমিটার, ওকে। তো এবার একটা জিনিস দেখো, যে এখানে ফ্রেন্ডস যে এখানে দেখো যে বৃত্তের বেসিক্যালি দেখো যে এই যে কেন্দ্র, এটা ও ভালো করে বুঝবে, এটা তো একটা কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে এই লাইন সেগমেন্টটাও গেছে, আর কেন্দ্র থেকে এই লাইন সেগমেন্টটাও গেছে, তাই তো।
তাহলে আমি বলতে পারি যে বৃত্তের কেন্দ্রগামী লাইন সেগমেন্ট সবসময় বৃত্তের ব্যাসার্ধ হয়, আর এটাও মানে এটাও হচ্ছে অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, আর এটাও অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? এটাও অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ এবং এটাও অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দুটো ব্যাসার্ধ তো সেম হবে, কারণ একটা বৃত্তের তো আলাদা করে দুটো বা মাল্টিপল রেডিয়াস থাকে না। তাহলে এইটার দৈর্ঘ্য যা হবে, তাহলে আমি বলতে পারি যে ওসি ইজ ইকুয়ালস টু ওডি হবে। ওডি হবে কেন? কারণ তার রিজনটা হচ্ছে দেখো যে যেহেতু দৈর্ঘ্যটা সমান, তাহলে কোণটাও তো সেম হয়ে যাবে, তাই না? তাহলে কোণটা কত হয়ে যাবে? তাহলে আমি লিখতে পারি কি, দ্যাট ইজ ও সি ডি ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে, অ্যাঙ্গেল অফ ও ডি সি ইজ ইকুয়ালস টু কত হবে? দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়ে যায়, 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তার মধ্যে এই অ্যাঙ্গেলটা পড়ে রয়েছে -60 ডিগ্রি ডিভাইডেড বাই 2। কেন করছি ডিভাইডেড বাই 2? কারণ দেখো যে একই সরলরেখার ওপর মানে সমান বাহুর বিপরীত কোণগুলো কি হয়ে যায়, পরস্পর সমান হয়ে যায়, জ্যামিতির মানে উপপাদ্য তাই বলছে। তাহলে ওসিডি ইজ ইকুয়ালস টু ওডিসি কত হয়ে যাচ্ছে, তাহলে কত হবে, 120/2 মানে 60 ডিগ্রি। তাহলে দেখো যে তিনটে কোণই 60 ডিগ্রি করে যদি হয়, তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজটা এখানটায়, ত্রিভুজটা এখানে হচ্ছে সমবাহু ত্রিভুজ। এখানে লিখে নেবে সমবাহু ত্রিভুজ। ত্রিভুজটা হয়ে যাচ্ছে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রাইঅ্যাঙ্গেল। ওকে, ট্রাইঅ্যাঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি ওসি যা ওডি তা সিডিও তাই। সুতরাং আমরা লিখতে পারি ওসি ইজ ইকুয়ালস টু ওডি ইজ ইকুয়ালস টু সিডি হয়ে যাবে, সিডি হয়ে যাবে। তাহলে দেয়ারফর ইজ ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ, ব্যাসার্ধের দৈর্ঘ্য। মানে এখানে কিন্তু আমরা ব্যাসার্ধের সেন্সে লিখিনি, কিন্তু এখানে আমরা কিন্তু মানে এই ত্রিভুজটার রেসপেক্টে তিনটে বাহু দৈর্ঘ্য সমান সেই সেন্সে আমরা 6 সেন্টিমিটার লিখেছি। অ্যাপারেন্টলি সিডি কিন্তু এখানে বৃত্তের ব্যাসার্ধ নয়, এখানে বৃত্তের ব্যাসার্ধ ওসি আর ওডি। কিন্তু আমি কি সেন্সে লিখেছি, আমি এই সেন্সে লিখেছি যে ওসিডি ত্রিভুজের তিনটে বাহু যে সমান, আমি তিনটে বাহু কি করে সমান করলাম, তার রিজনটা হচ্ছে দেখো, রিজনটা হচ্ছে যে এই দুটো বাহু তো বৃত্তের ব্যাসার্ধ সমান, অনুরূপ বাহু, আর অনুরূপ বাহুর বিপরীত কোণ সবসময় পরস্পর সমান হয়, ঠিক আছে? এবার সেই কোণটা কি করে পাবো, 180 ডিগ্রি থেকে আমি যদি একটা কোণ তো এটা 60 ডিগ্রি, সেটা থেকে বিয়োগ করলাম এবং দুটো কোণ, তাহলে দুটো কোণের সেপারেট তাকে 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে দেখো ওসিডি দৈর্ঘ্য মানে মান হচ্ছে 60 ডিগ্রি আর ওডিসিও 60 ডিগ্রি। তাহলে তিনটে কোণের মান 60 ডিগ্রি করে হলে সেই ত্রিভুজটা কি হয়ে যায়, সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ হলে তার ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান। দেয়ারফর আমরা বৃত্তের ব্যাসার্ধ পাচ্ছি ওসি ইজ ইকুয়ালস টু ওডি কত হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো একটা অঙ্ক। তো তারপরের অঙ্কটা আছে কোশ্চেন নাম্বার 7। তো কোশ্চেন নাম্বার 7 এর অঙ্কটা কি আছে, কোশ্চেন নাম্বার 7 এ কি বলেছে দেখো, বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 2a একক হলে ত্রিভুজটির বাহু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তো এরকম ধরো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আর এই বাহুটা হচ্ছে সমান, ঠিক আছে? এটা হচ্ছে অতিভুজ, তো ওরা দিয়ে দিয়েছে অতিভুজের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে হচ্ছে তোমার 2a একক, এটা হয়ে যাচ্ছে 2a একক। তো আমাকে এই বাহুর দৈর্ঘ্যগুলো আমাকে জানতে হবে, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই বাহু দুটোকে আমরা বলছি সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, ঠিক আছে? সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু, অর্থাৎ এই দুটো বাহু এই সমকোণটা তৈরি করেছে এবং সমদ্বিবাহু সমান দুটো বাহু, ঠিক আছে? তাহলে এটা যদি x হয় তাহলে এটাও x হয়ে যাবে। তাহলে আমরা কি জানি পিথাগোরাসের সূত্র, যে অতি স্কয়ার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। অতিভুজ এখানে 2a, তার স্কয়ার মানে হচ্ছে 4a স্কয়ার। আমাকে বের করতে হবে x এর মান, তাহলে এটা হয়ে যাচ্ছে 2x স্কয়ার ইজ ইকুয়ালস টু 4a স্কয়ার, তাই তো? তাহলে কাটলে কত হচ্ছে 2 2 4, তাহলে x কত হয়ে যাবে, কারণ বাহুটা আমরা নেগেটিভ নিতে পারবো না, কারণ বাহু অলওয়েজ পজিটিভ হয়। তাহলে রুট ওভার 2a, তাহলে সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। সুতরাং সমান বাহুদ্বয়ের সমান, এখানে বলেছে যে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য কত, তাহলে লিখবো কি যে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের সমকোণ সংলগ্ন, এটা লিখে দেবে সংলগ্ন বাহুদ্বয়ের মানে বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য কত হবে,
√2a একক। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা হচ্ছে 7 গেল। তো আর তারপরের অঙ্কটা হচ্ছে রোমান 8, ঠিক আছে, রোমান 8। অঙ্কটা কি বলেছে দেখো, যে tan 19 ডিগ্রি, tan অফ 19 ডিগ্রি ইজ ইকুয়ালস টু বলেছে হচ্ছে x/y হলে, x/y হলে cot অফ 71 ডিগ্রির মান কত হবে? cot অফ 71 ডিগ্রি কত হবে? আচ্ছা, আমরা একটা জিনিস দেখছি দেখো, যে tan এর মানে এখানে কি বলছি, যে 71 ডিগ্রির সাথে যদি 19 ডিগ্রি যোগ করি তাহলে কত 90 ডিগ্রি আসে। তাহলে আমরা বলতে পারি তারা পরস্পর, এই দুটো কোণ পরস্পর পুরোক্ষণ। তাহলে এটাকে আমি চেঞ্জ করতেই পারি পুরোক্ষণের মানে কনসেপ্ট অনুসারে। তাহলে cot 71 ডিগ্রিটাকে আমরা লিখতেই পারি 90 ডিগ্রি মাইনাস কত হবে, 90 ডিগ্রি মাইনাস কত হবে 19 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি থেকে যদি 19 ডিগ্রি বিয়োগ করি তাহলে আমি কত পাচ্ছি, 71 ডিগ্রি পাচ্ছি। এবার তোমরা যদি 19 ডিগ্রিটাকে থিটা ভাবো, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়ে যায়, cot 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে tan থিটা। তাহলে এটা হবে tan 19 ডিগ্রি, আর tan 90 ডিগ্রির মানটা দিয়ে দিয়েছে x/y। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? সিম্পল, x/y। আচ্ছা, তারপরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, আর এবং থিটার মানটা কত হবে, ঠিক আছে। আচ্ছা, এই সাইডটা আমি মুছে দিচ্ছি কোনে। আচ্ছা, তো পরের অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9 এর অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন 2 মার্কসের জন্য। এখানে কি বলেছে দেখো, r cos থিটা ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 2√3, 2√3, r cos থিটা ইজ ইকুয়ালস টু 2√3। তো এটাকে আমরা কাজ করছি, এটার বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এখানে লিখে নেবে r স্কোয়ার ইনটু cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 12 হয়ে যাচ্ছে। দেখো 4 এর 2 স্কোয়ার মানে 4, আর √3 মানে 3, মানে 12। এটাকে 1 নম্বর নাম দিয়ে দাও। তারপরে কি আছে, r sin থিটা, r sin থিটা ইজ ইকুয়ালস টু, r sin থিটা ইজ ইকুয়ালস টু 2√3। এবার বোথ সাইডে স্কোয়ার করলে কি হবে, r স্কোয়ার sin স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু, এটাও 12 হয়ে যাচ্ছে, তাই তো। দেখো 12 হয়ে যাচ্ছে, তো 4 আর 3, তাহলে এটাও 12। তো এটাকে 2 নম্বর নাম দাও, ঠিক আছে। খুব সিম্পল ওয়েতে জিনিসটা ভাবতে হবে। তো এবার আমরা কি করছি, এই দুটো সমীকরণকে আমরা বোথ সাইডে যোগ করে দিচ্ছি। তাহলে কি হবে দেখো, যদি যোগ করি তাহলে আমরা r স্কোয়ারটা কমনই নিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 12 কত হচ্ছে 24 হয়ে যাচ্ছে, তাই তো। 12 আর 12 24, তাহলে 24। আর এটা cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা তোমরা প্রত্যেকেই জানো 1 হয়ে যায়। তাহলে r স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে, r স্কোয়ার ইজ ইকুয়ালস টু 24। তাহলে r কত হয়ে যাবে, r এর মান এখানে কত হয়ে যাবে, আমি প্লাস মাইনাস নিচ্ছি এখানে, প্লাস মাইনাস। দেখো 4 6 24, তো তাহলে 4 6 24, তার মানে 2√6। তাহলে r এর মান হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 2√6। এবারে আমাকে বলেছে থিটার মানটা কত হবে, ঠিক আছে, r এবং থিটার মানটা কত হবে, তাই তো। আচ্ছা, তাহলে এখান থেকে একটা কাজ করো, আমরা এই r এর মানটা যে কোনো একটা ইকুয়েশনে আমরা r এর জায়গায় পুট করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি এখানটায় r স্কোয়ার মানটা 24টা আমি পুট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরো না 2 নম্বর সমীকরণে আমরা বসিয়ে পাচ্ছি। তাহলে এই r স্কোয়ারের মানটা লিখছি, r স্কোয়ার ইজ ইকুয়ালস টু 24, পুট r স্কোয়ার, আমরা r মানটা চেয়েছে, তাহলে r এর মানটা বসাচ্ছি না, আমি r স্কোয়ারের মানটা বসাচ্ছি এখানে, ঠিক আছে। তো এবারে দেখো যে পুট r স্কোয়ার, বা r এর জায়গায় বসাতে পারতাম এখানে, তখন r cos থিটা হতো। তো আমি এখানে 1 2 যেহেতু r স্কোয়ার cos স্কোয়ার থিটা এবং r স্কোয়ার sin স্কোয়ার থিটা লিখেছি, তাই এখানে 1 আর 2 বসাচ্ছি। তাহলে আমি 2 এ বসিয়ে দিচ্ছি, পুট r স্কোয়ার ইন অ্যাট ইকুয়েশন 2। তাহলে এটা কত হয়ে যাবে, তাহলে r স্কোয়ার মানে 24 sin স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 12। তাহলে এটা কত হবে, 12 2 24, তাহলে দুইটা ওদিকে গেলে 1/2 হয়ে যাচ্ছে। তাহলে sin স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1/2, ঠিক আছে। তাহলে sin থিটা কত হয়ে যাবে, sin থিটা ইজ ইকুয়ালস টু 1√2, তাই তো। তাহলে और sin থিটা ইজ ইকুয়ালস টু, sin কত ডিগ্রি মান 1/2 হয়, sin π/4 এর মান বা 45 ডিগ্রির মান
দেয়ারফর থিটা ইজ ইকালস টু π/4, তাহলে থিটার মান হয়ে যাচ্ছে π/4, তাই তো। আর আর এর মান হয়ে যাচ্ছে +-2√6, তো এটা +2√6 হতে পারে আবার -2√6 হতে পারে, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওকে, তারপরের অঙ্কটা বলেছে দেখো, কোনো চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে আয়তনের কি পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে এখানে 10-এর অঙ্কটা কি বলেছে, একটা চোঙ আছে, তো চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করে, তাহলে আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর এবং একক লিখে দেবে, এবং উচ্চতা হচ্ছে h একক, এগুলো লিখে নিয়ে যাবে আর একক এবং h একক। তাহলে আয়তন কত হবে, তখন আয়তন হয়ে যাচ্ছে πr²h হয়ে যায়, πr²h ঘন একক, ঠিক আছে। তাহলে চোঙের আয়তন কত হবে, πr²h ঘন একক। ওকে, এবার বলেছে দেখো যে যদি ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, ব্যাসার্ধ দ্বিগুণ করলে, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হলে এটা হয়ে যাবে কত, 2r, তাই তো। আর উচ্চতা যদি অর্ধেক করা হয়, আগে ছিল h, এখন তাহলে এটা হবে অর্ধেক, তাহলে h/2, তখন আয়তন কত হবে, আমি পুরো ধরে করছি না জিনিসটা, কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। তখন আয়তন কত হবে, পাই ইন্টু আর মানে এখানে কত 2r² ইন্টু h মানে হচ্ছে h/2 এত ঘন একক। ক্লিয়ার এইটুকুনি? তাহলে এটা কত হবে দেখো, যে পাই ইন্টু 4r² ইন্টু h/2, তাহলে 2 দুগুণে 4 কাটো, তাহলে দুইটাকে সামনে নিয়ে চলে আসো, তাহলে 2 ইন্টু πr²h ঘন একক, তাই তো। দেখো 2 দুগুণে 4, তাহলে দুইটা সামনে নিয়ে আসলাম, তাহলে πr²h, তাহলে আগের আয়তনটা কত ছিল, আগের আয়তনটা ছিল πr²h ঘন একক। এখন আয়তনটা কি আগের আয়তনের থেকে বেড়েছে না কমেছে, এখন আয়তনটা আগের আয়তনের থেকে বেড়েছে, কত গুণ, দ্বিগুণ বেড়েছে। সুতরাং পূর্বের আয়তনের দ্বিগুণ হবে, তাই তো, twice of the πr²h প্রিভিয়াস ভলিউম। তাহলে এখানে বলতে পারি যে পূর্বের আয়তনের দ্বিগুণ হবে, পূর্বের যে আয়তনটা ছিল তার দ্বিগুণ হচ্ছে বর্তমানের আয়তনটা, অর্থাৎ যখন ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক হয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপরের অঙ্কটা এখানে কি আছে দেখো, যে তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে এখানে গোলকের ব্যাসার্ধ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। গোলকের ব্যাসার্ধ বলেছে 50% বৃদ্ধি করলে, তাহলে আমরা কি জানি যে ব্যাসার্ধ যদি ধরে নাও, এখানে ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের বা পার্শ্বতলের বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 4πr² বর্গ একক। এটুকুনি ক্লিয়ার হচ্ছে? এবার কি বলছে দেখো, বলছে ব্যাসার্ধ 50% যদি বৃদ্ধি করি, তাহলে ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে, তাহলে দেখো যে ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে হয় কত হবে, এটা ইজিক্যালস টু দেখো r প্লাস r মাল্টিপ্লাইড বাই 50/100, তাই তো, এত একক। তাহলে এটা ক্যালকুলেশন করলে 50 দুগুণে 100, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 3r/2 একক, ঠিক আছে। তাহলে তখন ক্ষেত্রফল কত হবে, তখন ক্ষেত্রফল হয়ে যাচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, তখন ক্ষেত্রফল হয়ে যাচ্ছে কত, π4π ইন্টু r মানে এখানে 3r/2 তার হোল স্কোয়ার এত বর্গ একক। তাহলে ক্যালকুলেশন যদি করি, তাহলে এটা হবে 4π ইন্টু 9r²/4, তাই তো। এটাই তো হচ্ছে 9r², 9, তাহলে 4 কেটে দাও, ওখানে 4 কাটলাম, তাই তো। দেখো 9r²/4, তাহলে 4 কেটে গেছে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে 9πr² বর্গ একক।
একক। ক্লিয়ার এইটুকুনি? তাহলে বর্তমানে এখন ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে হচ্ছে কত, 9πr²। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হয়েছে, তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়। আমি একটু স্টেপ জাম্প করছি। দেখো যখন বৃদ্ধি পাবে তখন আমরা কি লিখবো, যে কতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা কি করে বের করবো, 9πr²। তার থেকে আমরা পূর্বের ক্ষেত্রফলটা বিয়োগ করবো, কতটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে 4πr² থেকে কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা কি করে বের করলাম, 9πr² মাইনাস 4πr²। এবারে মানে পূর্বের ক্ষেত্রফলটা কত, 4πr², তাই তো, মাল্টিপ্লাইড বাই 100। তাহলে এখানে কত হবে, দ্যাট ইজ 5πr² বাই 4πr² ইন্টু 100। তাহলে πr² কেটে যাচ্ছে, 4 25 100, তাই তো, 4 25 100, তাহলে 5 25 125, তার মানে হচ্ছে 125%। তাহলে 125% ক্ষেত্রফল বৃদ্ধি পাবে যদি ব্যাসার্ধটা 50% বৃদ্ধি করা হয়ে থাকে। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো তোমরা এই অংশটুকু যদি এখানে না করো তাহলে কিন্তু আলাদা করে করতে পারো, লিখবে ক্ষেত্রফল বৃদ্ধি পায় সমান 9πr² মাইনাস 4πr², অর্থাৎ এখনকার ক্ষেত্রফলটা থেকে পূর্বের ক্ষেত্রফলটা বিয়োগ করবে। সুতরাং ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি ডিভাইড বাই পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100, ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 125%। ওকে, তো এটা হলো ফ্রেন্ডস আমাদের 4 দাগের 2 মার্কসের 4 দাগের রোমান 11 এর সলিউশন। তারপরের অঙ্কটাও কিন্তু খুবই ভালো একটা অঙ্ক, অসাধারণ একটা অঙ্ক। তো খুব ভালো করে তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝবে, আমি কনসেপ্ট দেবো একটু একটু করে, আশা রাখি তোমাদের কোথাও আটকাবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দেরি না করে, আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের আমরা 2 মার্কসের লাস্ট অঙ্কটা করব। এখানে দেখো এখানে কি আছে, যে এখানে বলেছে কি যে অধক্রমে সাজানো, দেখো এখানে কি আছে 50 কমা দিয়ে 42 50 42 35 কমা দিয়ে 2x প্লাস 10, খুব ভালো একটা অঙ্ক, 2x প্লাস 10 2x মাইনাস 8 2x মাইনাস 8 12 আর 11, ঠিক আছে 11। তো এখানে কি আছে দেখো, যে এখানে বেসিক্যালি যে এখানে যে অঙ্কটা বলেছে যে অধক্রমে সাজানো তথ্যের মধ্যমা 32 হলে x এর মান কত হবে, ঠিক আছে। এদের মধ্যমা 32, ঠিক আছে, মধ্যমা কত 32, ঠিক আছে। তো এখন দেখো যে আমাদের এখানে কাউন্ট করতে হবে নাম্বার অফ টার্মস কত, বা কতগুলি পদ আছে, পদ সংখ্যা, যেটাকে আমরা n দিয়ে ডিনোট করি, ঠিক আছে। পদ সংখ্যা ব্র্যাকেটে n লেখো, কতগুলো আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাই তো 7টা। তো আবার কাউন্ট করছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাই তো 7টা আছে এখানে। 50 42 35 2x plus 10 2x minus 8 12 11, ঠিক আছে। তাহলে টোটাল কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে পদ সংখ্যা কত 7টা, ঠিক আছে। এবার দেখো যে 7টা তো যা একটি কি সংখ্যা বলবো, বিজোড় সংখ্যা বা ইভেন নাম্বার, বিজোড় সংখ্যা, ঠিক আছে, বা অড নাম্বার। আর অড নাম্বার হলে তার সূত্রটা কি হয়ে যাবে, সুতরাং মধ্যমা, তাহলে এখানে অড নাম্বার হলে পদ সংখ্যা কত হবে, দেখে নাও পদ সংখ্যা কত হবে। সুতরাং আমরা লিখতে পারি কি, এটা দেখো তো, যে n প্লাস 1/2 হোল টু দি পাওয়ার, এটা টিএথ টার্ম হবে, ঠিক আছে। ওকে, টিএথ টার্ম হয়ে যাচ্ছে। তো এবার এখানে দেখো 7 বসিয়ে দাও, মানে এটাই তো সূত্র, যদি এনটা ইভেন হয়ে অড হয়ে যায় তাহলে আমরা n প্লাস 1/2 একটাই পদ পাচ্ছি, দ্যাট ইজ n প্লাস 1, n মানে এখানে কত 7 প্লাস 1/2, th লিখে দাও এখানে, তাহলে এটা কত হবে 8/4, তার মানে হচ্ছে ফোর্থ টার্ম,
ঠিক আছে, তার মানে এখানে বুঝতে পারছো তোমরা কার মধ্যমা, কততম পদের মধ্যমা 32, কততম পদের মধ্যমা 32, চতুর্থ। তাহলে এখানে চতুর্থ পদটা কি আছে, 1 2 3 4, সুতরাং চতুর্থ পদের মধ্যমা 32। সুতরাং আমরা পাচ্ছি চতুর্থ পদটা কত আছে এখানে, দ্যাট ইজ 2x প্লাস 10 ইজ ইকুয়ালস টু 32। ঠিক আছে, এবার এখান থেকে x ক্যালকুলেট করো, তাহলে কত হবে, 2x ইজ ইকুয়ালস টু 10টা ওদিকে নিয়ে গেলে কত হচ্ছে 22, তাহলে x কত হয়ে যাবে 22/2 সমান 11, তাহলে x এর মান হয়ে যাচ্ছে 11। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে এনটা যদি অড হয়ে যায় বা বিজোড় সংখ্যা হয়ে যায়, তাহলে আমরা কততম পদ পাবো, একটা পদ পাবো, একটা পদেরই মধ্যমা পাবো, এবং কততম পদের মধ্যমা, চতুর্থ পদের মধ্যমা। চতুর্থ পদটা কি আছে সিরিজে তোমরা দেখতে পাচ্ছ 2x প্লাস 10, তাহলে 2x প্লাস 10 ইকুয়ালস টু 32, দেয়ারফর x ইকুয়ালস টু 11। তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের 4 মার্কসের পেজ নাম্বার 411 এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 এর আমরা পেজ নাম্বার 411 2 মার্কসটা কভার করে ফেললাম। ওকে।